আজকে 17 মে 2020 আমরা আবার পূজনীয় বুদ্ধদেবদার রাঁচির বাসস্থানে উপস্থিত হয়েছি। আমরা গত কয়েক সপ্তাহ ধরে তার সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে ঠাকুর প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন এবং উত্তর নেওয়ার চেষ্টা করেছি তার কাছ থেকে। এবং এই যে সাক্ষাৎকারগুলি যে প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক মাধ্যমে, সেখানে বহু মানুষ দেখছেন, প্রতিদিন দর্শকের সংখ্যা বাড়ছে এবং বহু প্রশ্ন এবং সাজেশন আমাদের কাছে আসছে, যাতে আরও বিভিন্ন প্রসঙ্গে নিয়ে আলোচনা করা যায়, প্রশ্ন করা যায় এবং তার কাছ থেকে আমরা সদুত্তর যাতে পেতে পারি। সেই প্রসঙ্গেই আজকে আবার আমরা উপস্থিত হয়েছি। তো দাদা, আমরা গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে গত 2 এপিসোডে আপনাকে নিয়ে এবং আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে ঠাকুরকে দেখা এবং সৎসঙ্গকে দেখা, সৎসঙ্গের পরিবেশ এবং ঠাকুরের কর্মীদের, ঠাকুরের কাছাকাছি যারা ছিলেন তাদের সাথে বিভিন্নভাবে ঠাকুরের যে সম্পর্কগুলো ছিল, এর মধ্যে দিয়ে ঠাকুরকে বোঝার চেষ্টা করেছি। তার মধ্যে আপনার ব্যক্তিগত জীবনও বিশেষ করে উল্লেখ করে আর কি, বিশেষ প্রাধান্য দিয়ে। তো এই প্রসঙ্গে তো যেহেতু বহু ছোটোবেলা থেকেই তার সান্নিধ্যে আপনাদের বেড়ে ওঠা হয়েছে, একদিন দুদিনে আলোচনার মধ্যে দিয়ে সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণ করা যাবে না। এবং আপনাকে যখন প্রশ্ন করি, একটা জিনিস লক্ষ্য করি যে এই ব্যক্তিগত সম্পর্কটাকে খুব একটা আপনি গুরুত্ব দিতে চান না। সেটা আপনার নিজস্ব চয়েস যে আপনি এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না, কিন্তু আমরা যারা দর্শক বা যারা শ্রোতা, তারা ভীষণভাবে সেই ব্যাপারগুলো জানতে চায়। এবং আপনার চোখে দেখা ঠাকুর এবং আপনার চোখে দেখা ঠাকুর এবং ঠাকুরের ভক্ত, আপনার চোখে দেখা বিভিন্ন ঘটনা, সেইগুলিকে বিশেষ জোর দিয়ে এবং আরও প্রাসঙ্গিক যা যা বিষয় আসতে পারে আপনার স্মৃতিতে এবং আপনার মননের মধ্যে দিয়ে যেগুলি এসছে, এবং ঠাকুরকে বয়স বৃদ্ধির সাথে সাথে নিজের জ্ঞানের যে বৃদ্ধি হয় এবং বোধের বিকাশ হয়, সেইভাবে ঠাকুরকে দেখার দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যায়, বদলায়, আরও বলা যায় যে আরও উন্নততর হয় আর কি। তো সেই 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 সমস্ত দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে আমি জানতে চাইছি, আপনি আপনার মতন করে কি মনে হয় আর কীভাবে কী বিষয় আছে যেগুলি এই আলোচনার মধ্যে আসতে পারে বা আপনার ইচ্ছে করছে বলতে। প্রথমে আপনাকেই আপনার সেই স্বাধীনতা দিচ্ছি। বিশেষ প্রসঙ্গ না তুলে আপনি নিজের মতন করে সেই প্রসঙ্গে কিছু যদি বলেন, সেই সূত্র ধরে আরও আমরা কিছু জিজ্ঞেস করার চেষ্টা করব। না, আমার নিজস্ব বক্তব্য এই যে আমরা ঠাকুরের বিষয়ে আগ্রহী হব কেন, তাই না? আজকে এত কিছু চলছে এই শহরে, এর মধ্যে আমরা কয়েকজন এখানে বসে শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে আগ্রহী কেন হব? তার থেকে আমরা পাবোটা কি, তাই না? আর পাবো যে সে মাধ্যমটা কি? যেমন একটা কথা খুব উঠছে আজকালকার, একটা প্রসঙ্গ নিয়ে খুব আলাপ আলোচনা কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেশটা একটা অদ্ভুত অনিয়ন্ত্রিত একটা রকমের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো জিনিসই যেন কন্ট্রোলে রাখা যাচ্ছে না, প্রতিটি জায়গাতেই একটা অনিয়ন্ত্রিত ভাব আর ডিস্টার্ব রকমের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সব কিছু, দেশ এবং বিশ্বই। তা আমি আমাদের দেশেরটাকে সেন্টার করে বলতে চাচ্ছি, কেননা আমরা ডাইরেক্টলি তো বেশি ওতে এফেক্টেড হচ্ছি। যদিও এখন আর বিশ্ব বলে আলাদা কিছু আছে কিনা তাও ভাবতে হবে, কেননা একটা ভিলেজের মতো আমরা সবাই একসাথে হয়ে গেছি প্রযুক্তিগত উন্নতির দৌলতে। এই সময়তে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা এবং তিনি কি দিয়েছেন, কি দিতে চেয়েছেন, এটা খুব জরুরি কথা, জরুরি ব্যাপার। আর আমাকে যে জিজ্ঞাসা করা হয় বারবার যে আমরা কি দেখেছি, তাতে তার কাছে কি পেয়েছি, কি পাওয়ার জন্য গেছি, এটাও একটা ব্যাপার। আমি একটা কিছু পাওয়ার জন্য যেতে পারি, কিন্তু সকলেই কি সেটা পাওয়ার জন্য যাবে, কি পায় সকলে? কারণ আমি যা দেখেছি ছোটোবেলার থেকে, তাকে ঘিরে একটা বিরাট ভিড় সব সময়। একটা উদাহরণ দিয়ে বোঝা যায় যে একটা মৌচাকে অজস্র মৌমাছি বসে আছে, এরকম একটা রকম যদি উদাহরণ দিয়ে বলা যায়, মৌমাছি বসে আছে মৌচাকে, ঠাকুরকে ঘিরে তেমনই অনেক মানুষ বসে আছে। তারা কী পেয়েছে, কি পেল, কি সে যে যার মতো প্রাপ্তির চাহিদা আছে পাচ্ছে, কিন্তু ঠাকুরেরও একটা বার্তা ছিল তো সবার প্রতি।
সেই বার্তাটা কি, তোমরা, আমি আগে বলি একটি বার্তা, কিন্তু যে বার্তাটা আমরা কথ্য ভাষায় বলছি, ঠাকুর সেটা বিভিন্ন বাণীর মাধ্যমে বলেছেন, সেটা কি, তোমরা একটা অখণ্ড সংগতি নিয়ে, পারস্পরিকতা নিয়ে থাকো এবং বেঁচে থাকাতে প্রত্যেকে সহায়ক হও। যেমন তিনি একটা কথা বলছেন বাণীতে, সে বাড়িটা আমরা খুব বেশি অনেকবার আলোচনা করেছি, যে সত্তা সচ্চিদানন্দময়, এবার কথাগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। লাস্টে বলছেন সংগতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা। তো এই যে শক্তি কেন দরকার না, জীবনের বিরুদ্ধ যত রকমের শক্তি আছে তার সাথে যুদ্ধ করার জন্য, তাই না? তাই সংগতি খুব দরকার। এখন দেখছি যে ঠাকুর যেন একটা সংগতির মূর্ত প্রতীক। তাকে ঘিরে বহু মানুষ, তিনি যা কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে সংগতির কথা বলছেন। তিনি প্রত্যেকের সাথে প্রত্যেকে মিলেমিশে থাকার কথা বলছেন। তিনি চান, তিনি বলে গেছেন যে তোমরা টুকরো টুকরো দলে টুকরো টুকরো হয়ে যেও না, তাতে নানা রকম অসুবিধা আছে, তোমরা সকলে এক হয়ে থাকবে। এক হওয়ার মন্ত্রটা কি, এক আদর্শের অনুরক্ত হয়ে তোমরা থাকবে, কিন্তু সেটা হচ্ছে না কিছুতেই। তারপরে সংগতির কথা তো সবাই বলে, রাজনৈতিক নেতারা বলে, রাষ্ট্রপ্রধানরা বলে, তো আবার এনারাও বলছেন, যারা মহাপুরুষ তারাও বলে, কিন্তু তাকে কেন্দ্র করে বা তাদের কেন্দ্র করে যে একটা সংগতি হয়, একটা স্বাভাবিক রকমের না ব্যাপারটা না, পার্থক্যটা কি আগে নিজেরই বুদ্ধি দিয়ে বোঝা উচিত। সেটা হচ্ছে এই যে ডাকাতের দলেরও কিন্তু সংগতি দরকার হয় ডাকাতি করার জন্য। সংগতি মানে শক্তি, তাই কিছু একটা করতে গেলে শক্তির দরকার হয়, তাই সকলে একসাথে আসতে হয়। সেটা একটা আলাদা সংগতি, নেগেটিভ অ্যাসপেক্ট অফ সংগতি বলতে পারি আমরা। কিন্তু ঠাকুর যে সংগতির কথা বলেন সেটা হচ্ছে সত্তাকে বাঁচিয়ে রাখার জন্যে একত্র হওয়া, জীবনের জন্য সকলে মিলে একত্র হওয়া। যেমন একটা কথা বলছি, আমাদের জীবনী শক্তি আছে, আমরা বেঁচে আছি, শরীরটাকে দেখলে বোঝা যায় তো। এখন ওই শরীরটা যে বেঁচে আছে, তাকে সে বেঁচে তার যোগান, ভাষাটা যদি বলি, তাহলে দিচ্ছে কে, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সকলে এক হয়ে আমাদের বাঁচিয়ে রাখছে। এরকমই একটা ব্যাপার। কিন্তু ফুল সমাজটাকে ঠাকুর সংগতির মূল সূত্র হচ্ছে জীবনের প্রতি ভালোবাসা। তাই ঠাকুরের সত্তা প্রেমী একটা বাণীতে ঠাকুর বলছেন ভারী সুন্দর, যে প্লাবন যখন উথলে ওঠে জলের স্থলে একসা হয়, সবাই তখন হিংসা বলে, কেউ কাহারও হিংস্র নয়। দেখা যায় প্রকৃতিতে এই গরু, বাছুর, বাঘ, সাপ, বাঘ, নানা রকমের খাদ্যক সম্পর্ক লোক প্রাণী একসাথে থাকে এবং সুযোগ পেলে একে অন্যকে খায়, অন্য আরেকজনের সাথে বাঁচার জন্য ত্রস্ত হয়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক। মানুষও তার মধ্যে পড়ে, মানুষও খাদ্য বাঘের। কিন্তু প্লাবন যখন উঠলে ওঠে, যখন বন্যার পরিস্থিতি হয়, সমস্ত জায়গা ডুবে গেছে, ভেসে গেছে, তখন কি হয়, তখন দেখা যায় একটা গাছের ওপরে উঠে হয়তো বাঘও আছে, ছাগলও আছে, সাপও আছে, মানুষও আছে, সব গাছের ডাল জড়িয়ে ধরে বসে আছে। তখন আর কেউ খাচ্ছে না, কিন্তু কেননা সকলে নিজের অস্তিত্বে কেন্দ্রীভূত হয়ে গেছে চিন্তাটা। তাই যে বাণীটা এই যে বলছেন যে প্লাবন যখন উথলে ওঠে জলের স্থলে একসা হয়, সবাই তখন হিংসা বলে, কেউ কাহারও হিংস্র নয়। তার মানে এটা অন্য দিক দিয়ে দেখলে, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে বলতে হবে যে সত্তা প্রেমী যদি হয়, প্রত্যেকে যদি নিজের সত্তাকে ভালোবাসতে শেখে, এবং সেই ভালোবাসার শিক্ষাটা কোথায়, ওরকম একটা প্রকৃত সত্তা প্রেমিকের কাছে যদি শেখে, তাহলে তাদের মধ্যে একটা অখণ্ড সংগতি হয়। তখন প্রত্যেক জীব মাত্রই তো সত্তাপ্রেমী। হ্যাঁ, তাই তো, সত্যপ্রেমী তো। না, ওদের নিজেদের মধ্যে সংগতি আছে। যেমন অনেক অ্যানিমাল আছে কলোনিয়াল লাইফ লিড করে, একে অন্যের কোঅপারেটিভ লাইফ লিড করে। আলোচনাটা প্রথমে শুরু হলো আমাদের, যে চারদিকে অশান্তি, অসঙ্গতি, সেই পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে তো সত্তাপ্রেমী হলে তারা এক হচ্ছে না কেন? সত্তাপ্রেমী হচ্ছি না তো আমরা, সত্তাপ্রেমী হতে পারছি না, এবং সেটা চেষ্টা করছি বারবার। সত্তাপ্রেমী হতে পারছি না কেন? আমাদের মধ্যে বৃত্তিও আছে, তো আমরা বৃত্তি কমপ্লেক্স প্রেমী হয়ে যাচ্ছি না। তাই সত্তাপ্রেমী হতে যে কমপ্লেক্স প্রেমী হয়ে যে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আসছে। কমপ্লেক্সটা খুব সোজা কথা, সংক্ষেপে বলতে গেলে এই বলা যায়, কমপ্লেক্সটা হলো মনের মধ্যেকার কতগুলো ইমোশনাল ফিলিং যেগুলো আমাদের মধ্যে আছে, যেগুলো না থাকলে আমরাই হতে পারি না। যেমন সোজা কথা বলা হয়, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলোকে বলে বৃত্তি বা কমপ্লেক্স।
এগুলোর সব এক একটা রকমের এক একটা কালার আছে, তাই না? সেই কালারগুলো কি, এগুলো সব এক একটা প্রেরণা আছে, সেগুলো চাহিদা আমাদের মনে জন্ম দেয়, সেগুলো এক একটা এক এক রকমের, তাই না? তাই ঠাকুরের বাণীগুলো আমার তো এখন অত ভালো করে মনে নেই, যে তাই বলছিলাম যে চাহিদা রঙিন কি বৃত্তিগুলো কি, যে সরি আই এম ভেরি সরি মনে নেই বাড়িটা, মানে যেমন আমি খেতে ভালো লাগে, আমার এই যে খেতে খাওয়ার প্রতি আমার আগ্রহ কি চাহিদা, তারপরে আমার ইনক্লিনেশন, তাকে আমরা একটা কালার দিব যে লোভ বলা হচ্ছে। এটা খাওয়া দিয়ে বোঝালাম, কিন্তু নানা জিনিসের লোভ হতে পারে কিন্তু, তাই না? এরকম করে সেটাও একটা বেটার লোভ হয়ে যায়, তখন সেটাকে লোভ ভাষাটা হয়তো প্রয়োগ হবে না, বলা হবে না, তখন তাকে বলবে ঈশ্বর প্রাপ্তির আকাঙ্ক্ষা বলতে হবে, হয়তো ভাষাটা একটু বদলে দিতে হবে, ভালো করে শুনতে ভালো লাগে সেরকম, তাই না? রিপু রঙিল চাহিদাগুলিকেই বৃত্তি বলে, ঠাকুরের বাণীটা আমার মনে পড়লো, যে আমাদের মধ্যে অনেক রকমের চাহিদা আছে, তো রিপু রঙিল চাহিদা বলে এক একটা রকম বৃত্তি। রিপু মানে যে এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলো হচ্ছে রিপু। রিপু কথাটা অর্থ হলো শত্রু। তো এগুলো আমাদের, এই চাহিদাগুলো আমাদের এমন করে অবসেস করে যে এগুলো আমাদের শত্রুর মতো আমাদের উপরে কাজ করে, জানো না? এগুলো বাদ দিলে তো হবে না, বাদ দিতে হবে, এগুলোকে নিয়ন্ত্রিত করে রাখতে হবে। তাই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, রিপু বশী হতে হবে, রিপুকে এলিমিনেট করে দিতে হবে না, কিন্তু রিপুকে যদি এলিমিনেট করা, যেমন একটা সাধারণ উদাহরণ বলছি, কাম প্রবৃত্তি কারোর মধ্যে নেই হয়তো, কি একটা পার্টিকুলার এজে সেটা আস্তে আস্তে শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে জাগরিত হয়, যে কোনো মানুষের মধ্যে, ছেলে মেয়ে সবার মধ্যেই, সেটাই জাগরিত হচ্ছে না যদি, তখন তাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু সেটা ডেফিসিয়েন্সি একটা। তেমনি যে কোনো যে অনীহা, এও একটা ডেফিসিয়েন্সি কিন্তু। তাই রিপুগুলোকে এলিমিনেট করা না, ওগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কাজ, সেটা আবার একটা উচ্চ আদর্শের প্রতি অনুরক্ত না হলে পরে করা যায় না। এই যদি সমস্যার কারণ এই বৃত্তি যদি হয় এবং বৃত্তি নিয়ন্ত্রণটাই যদি জীবনের উদ্দেশ্য হয়, এক্ষেত্রে শিক্ষার কি কোনো ভূমিকা আছে? শিক্ষার ভূমিকাই হলো বৃত্তিকে নিজের সংযত রাখা। আমাদের যে কোন শিক্ষা, আমি তা বৃত্তি নিয়ন্ত্রণের কথা তো বলা হচ্ছে, কোন শিক্ষা আমি বলতে পারবো না, কিন্তু বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ানো হচ্ছে, না মূল কথা সেটা কোন শিক্ষা আমি বলতে পারবো না। তবে যে কোনো শিক্ষায় যদি এটা না হয়, যদি এটা ডেফিসিয়েন্সি থেকে যায়, তাহলে সেটা আসলে শিক্ষা হলো না, তাই না? সেটা বলতে হবে। এই শিক্ষাটা তাহলে কি করে ইম্পার্ট করা যেতে পারে? এই শিক্ষাটা ইম্পার্ট করা অত্যন্ত ছোট। ঠাকুর এই শিক্ষার কথাই বলছে, সোজা কথা, ঠাকুরের জীবনটা দেখলে তো বোঝা যায় শিক্ষা কি। ঠাকুরের কাছে যে লোকগুলো বসে থাকতো, কি আমিও দেখেছি, তাতে কি মেসেজ আসছে তার কাছ থেকে, কেন বা তারা বসে থাকতো? তা দেখছে কি, তার মধ্যে তো একটা বলাতে না বলাতে একটা মেসেজ অলওয়েজ আসছে তার কাছ থেকে। ঠাকুর একটা বাণী মনে হচ্ছে, ঠাকুর বলছেন, হোয়ার ভ্যারাইটিজ অ্যারাইভ উইথ এ মিনিং অফ ইউনিটি, ইট ইজ ইউনিভার্সিটি। যেখানে বৈচিত্র্যের মধ্যে একত্র সম্মিলন হচ্ছে, সেটাই বিশ্ববিদ্যালয়, বাংলা বললে মোটামুটি বলা যায়, তাই না? তো এই বৈচিত্র্যের মধ্যে যে সমন্বয় হবে একতার, সেটা কি সাবজেক্টের নাকি না হলেও হতো? মানুষের তো গুণ নেই, মানুষ জন্মায় তো পুঁথিগত বিদ্যা না হয়ে, যেমন আমি বলছি আমাদের দেশে তো এখন অনেক এডুকেশনের রেট বেড়ে গেছে, খুব ভালো হয়েছে, কিন্তু মানবতার দিক দিয়ে যা ব্যাপারটা ছিল আগেকার, সেটা দিন দিন কমে গেছে। কিন্তু মোরাল এডুকেশন তো মানুষের নিয়েই জন্মানো উচিত, দেয়া দেবে করতে ইঞ্জেকশন, এডুকেশনটা ইনজেক্ট করে দেওয়া যায় না, এডুকেশনটা দেখে দেখে শেখে। ঠাকুর বলছেন যে ছোটোবেলা থেকে মা বাবার কাছ থেকে জন্মানোর পর থেকে পারিবারিক পরিবেশে যা দেখে দেখে সেটা শিখে যায়। দেখে কি করে? আচরণ দেখে, নিজেদের মধ্যে ইন্টারাকশান দেখে বাচ্চারা, সেটা দেখে দেখে নিজের অজান্তে শেখে, নিজের অজান্তে যেটা শিখে যায় সেটা হচ্ছে আসল শিক্ষা। তাই একজন লেখক বলছেন কি, যে প্রকৃত মানুষ হলে শিক্ষা বলে আমরা যেটা বুঝি, সেই শিক্ষার উপযোগিতা হয়, সেটাকে ঠিকমতো ব্যবহার করা যায়। মানুষ না হয়ে যদি শিক্ষিত হওয়া যায়, তাহলে ডেঞ্জারাস ব্যাপার। তাহলে শিক্ষার মূল জায়গাটা কি পরিবেশ? হ্যাঁ, প্রাথমিকভাবে তো মূল পরিবেশ, তো পারিবারিক শিক্ষা। ঠাকুর একটা কথা ওই জন্য বলেন যে শিক্ষাতে লেখাপড়া গৌণ। অদ্ভুত কথা, শিক্ষাতে লেখাপড়া গৌণ। অদ্ভুত মনে হবে না যদি অনেক হাইলি এডুকেটেড যারা মানুষ আছেন, অনেক কিছু তাদের দিকে অবজার্ভ করে যদি দেখি, যদি
তাহলে বোঝা যাবে যে এটা কথাটা বড় সত্যি কথা। কিরকম মানে? সেটা আমার মুখে বলাটা ভালো লাগবে না, কারণ তো দামি দামি ডিগ্রিওয়ালা বড় বড় লোক, তো তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের বন্ধুবান্ধব সাথে ইন্টারাকশন, এগুলো যে আমরা যার যার অভিজ্ঞতা যা আছে, তাদের ম্যারিটাল লাইফ, এগুলো দেখলে পরে মুখে না বললেও ভালো হয়। বেশ ভালো বোঝা যায় যে লেখাপড়াতে, শিক্ষাতে লেখাপড়াটা গৌণ ব্যাপারটা কি ভালো বোঝা যায়। যেমন একজন বড় বিরাট অফিসার, ভালো কোম্পানিতে বিরাট চাকুরে, সে 4 লক্ষ টাকা মায়না পায়, তার মাকে দেখারই টাইম হয় না, সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, তাই না? এবং তার পক্ষে তার নানা যুক্তি আছে, তাই না? তো এই যে বললাম যে লেখাপড়া, শিক্ষাতে লেখাপড়াটা গৌণ, অনেক আছে যে লেখাপড়া শেখেনি, কিন্তু এইসব দিক দিয়ে তারা ফার্স্ট র্যাঙ্কে আসবে একদম, তাই না? তাই দেখা যাচ্ছে যে টোটাল সারাউন্ডিং নিয়ে একটা মানুষ ভালোভাবে যখন বাঁচতে চায় কি বাঁচতে পারে, সেই রাস্তায় যায়, নানা রকমের বাধা বিপত্তি সত্ত্বেও সেই পথেই সে চলতে থাকে কোনো একটা অনুপ্রেরণায়, তাকেই শিক্ষা বলা যায়। তাই ঠাকুর আবার বলছেন কি, যে শুধু পুঁথিগত না, ভাষাবাহী বলদ বলে একটা কথা ঠাকুর বলেছেন, যে আচরণের মধ্যে যদি না থাকে তাহলে ভাষাবাহী বলদ। শুধু ঠাকুর বলেননি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আর্টিকেল আছে, গল্প আছে, গল্পটার নাম হচ্ছে তোতা কাহিনী। সে তোতা পাখিকে পড়াশোনা করালো, তার দেখা গেল পেটের মধ্যে তার কাগজগুলো, সব বইয়ের কাগজগুলো গজ 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 করছে, লাস্টে সে পাখি মারা গেল, তোতা পাখিটা মারা গেল। তার মানে কি, বিদ্যা খুশে খুশে দেওয়া হলো, কিছুই হজম হয়নি, তার বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষাও হয়নি, কিছুই হয়নি, আচরণেও ফোটেনি, সব দিক দিয়ে মিলিয়ে একটা চূড়ান্ত বিভ্রান্তিকর অবস্থা হলো। এটা শিক্ষা বলছেন না ঠাকুর, তাই না? তাই ঠাকুর একটা বলছেন, লেখাপড়ায় নাইকো শিক্ষা সহায়ক তার বটে। লেখাপড়াতে শিক্ষা নেই, কিন্তু শিক্ষা সহায়ক হতে পারে কিন্তু লেখাপড়া, তাই না? আমরা তো লেখাপড়াকে শিক্ষা মনে করি। মনে করলে তো হবে না, মনে করি এই জন্যই যে আমাদের যারা মনে করিয়েছে ওরমই লোক। আমরা এরকম আচার্য যাকে বলে, আচরণশীল আচার্য, সেরকম কোনো যায়নি। রাষ্ট্র তাই মনে করে শিক্ষা মানে রাষ্ট্র তো মনে করে, তার ফলও তো পাচ্ছি না। এই মনে করাটা যতদিন পর্যন্ত মননের অন্তর না হবে, নতুন করে মনে করতে যতদিন না শিখবে, এছাড়াও যে আরেকটা কিছু হয়, এটা যখন মনে না করবে সে, তাই না, ততদিন পর্যন্ত এই ভোগান্তি হবে। যেমন দেখতে পাই যে এই তথাকথিত শিক্ষার মান, যাকে শিক্ষার মান বলে সমাজ মনে করে, এই মান যত বাড়ছে তাদের মধ্যে যেন অহংকারী চরিত্র যেন তারও বেশি করে প্রকাশ পাচ্ছে, বিভিন্ন এগুলো দেখতে পাই আমরা বাস্তবে। দেখতে পাই না, আবহমানকাল থেকে এটাই দেখা যাচ্ছে। তো তার জন্য বিনীত হওয়া, তাকে মানে জ্ঞানের প্রতিমূর্তি, তাকে দেখে ভক্তি না, যারা সেই ব্যাপারটা কমে যাচ্ছে যেন। যারা দ্রষ্টা পুরুষ হন না, তারা আগের থেকে এগুলো বলে যান। শ্রী ঠাকুর একটা বাণীতে ঠাকুর বলছেন, যখন আমার মনে থাকে না, তাচ্ছিল্যেরই অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, হাম্বরায়ের সৈন্য হলি নয়তো হলি দেশপ্রেমিক। মানুষ শোনা দরকার। তাচ্ছিল্যেরই অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, মানে তাচ্ছিল্য করাটাই নেচার হয়ে যাবে, আমি আর সব বাজে, তাই না? হাম্বরায়ের সৈন্য হলি নয়তো হলি দেশপ্রেমিক। আমার মতো এরকম বড় হয় না, আমি তো বেস্ট, আমার কাছে এটা কিছুই না, তাই না? এই খিদমতে করলি কতই, মিটল খিদে ঝাল, কত কিছু তো করে বেড়ালি, কিন্তু তোর ভেতরকার যে জ্বালানি, যেটা জ্বলুনি, যেটা অহংকারের, সেটা কি কমলো? একাদর্শে করলে সেসব মৃত্যুরে জঞ্জাল। যদি একটা আদর্শে পরিপূরণের জন্য করতিস, মার জন্য করতিস, বাবার জন্য করতিস, আদর্শটা কি বাবা মা? নিশ্চয়ই জীবনের প্রথম আদর্শ তো বাবা মা। বাবা মা শিক্ষক, তাই আমাদের উপনিষদেও তো তাই বলা হচ্ছে, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তো আচার্য হল সদ্গুরু পুরুষোত্তম, তিনি হচ্ছে লাস্ট গুরু, তাই না? তো এনারাও প্রথম গুরু জীবনের, পিতা মাতা, তাই না? তা সেই জন্য এই যে ঠাকুরের বাণী যে আগের থেকে বলে গেছেন, এই বাণীর পরিপ্রেক্ষিতে যে সমাজকে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে শিক্ষার নামে আমরা কি করে চলছি। এখানে একই দুটো জিনিস মাথায় আসছে। একটা হয়ে গেল যে, আমি দুটোই আপনাকে করবো এক এক করে। একটা হয়ে গেল যে ঠাকুর কেন্দ্রিক একটা শিক্ষার কথা আপনি বলছেন, আর একটা এই চলতি যে শিক্ষার কথা সেটা আপনি বলছেন। দুটো দিক, এই দুটো সমন্বয় কী করা হবে? এরপর আরেকটা প্রশ্ন আমি এরপরে করব, যে আপনি গুরুত্ব দিলেন পারিবারিক শিক্ষাটাকে বেশি করে, এবং আপনি ঠাকুর পরিবারে মানুষ হয়েছেন, আচরণের মধ্যে দিয়ে শিক্ষার কথা বললেন। আপনার দৃষ্টিতে
ওই পরিবেশের মধ্যে, ওই পারিবারিক জীবনের মধ্যে, ঠাকুরের পারিবারিক জীবনের মধ্যে ঠাকুরের কি কি আচরণের মধ্যে দিয়ে আপনার শিক্ষা ব্যাপারটা প্রকাশিত হয়? এই দুটো জিনিস জিজ্ঞেস করো। প্রথম প্রশ্নে আসছে যে ঠাকুর কেন্দ্রিক একটা শিক্ষা এবং একটা রাষ্ট্র পরিচালিত শিক্ষা, এই দুটোরই প্রয়োজন হয়, দুটো সমন্বয় কী করে হতে পারে আর কি? একটা শিক্ষা বলাই সুবিধা, ঠাকুর কেন্দ্রিক শিক্ষাই হোক আর রাষ্ট্রকেন্দ্রিক, শিক্ষার উদ্দেশ্য তো একটাই, সেই উদ্দেশ্যটা কি করে ফুলফিল হয় সেটা বলা ভালো। ঠাকুরের শিক্ষাটাই আসল শিক্ষা, তার মধ্যে কতটা ভেজাল ঢুকে এই অবস্থা দাঁড়াচ্ছে এটা খুঁজে দেখতে হয় আমাদের। ঠাকুরের একটা যেমন ইউনিভার্সিটির পরিকল্পনা ছিল, হ্যাঁ ঠাকুর একটা কথা বলছেন, পরিকল্পনা ছিল তো সেটা আমরা করে উঠতে পারিনি। সমস্ত বিভাগ, হ্যাঁ ঠিক, কিন্তু তাতে একটা লোক যদি নিরক্ষর লোক যদি ওখানে হেঁটে যায় সে জ্ঞান লাভ করে নেবে, এরকম আমি চাই। তাই তো, নিশ্চয়ই বলেছেন তো। কিরকম ইউনিভার্সিটি এটা মানে কি, লোকের আচার আচরণের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে একটা রেডিয়েশন যেন বেরোবে, এমনই যে পরিবেশটা যেমন ঠান্ডা পড়লো। ঠান্ডা কি বলে একটুখানি বলে দিই, আপনি গতবারে বলেছিলেন আমার কাছে আসা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আসা। হ্যাঁ আমরা যে এই দুটোর মধ্যে কোথাও যেন একটা যোগাযোগ বলেছেন তো। ঘটনা তা না, ঘটনা হচ্ছে কি যে ঠান্ডা যখন পড়ে, ঠান্ডাটা তো বলে না যে আমি ঠান্ডা পড়েছি, আমরা ফিল করি। আবার মধ্যে দিয়ে আমার একটা কিছু হয় যাতে শীত লাগে, তখন বলি ঠান্ডা পড়েছে। তেমন শিক্ষার পরিবেশ যখন হয়, শিক্ষা যখন হয়, স্যাচুরেটেড যখন হয়ে যায় শিক্ষা এনভায়রনমেন্টের মধ্যে, তখন সেই পরিবেশে গেলেই মনে হয় যে একটা ফিল। যেমন আশ্রমে, ঠাকুরের আশ্রমে যারা যায় প্রথমে যেত যে সময়, ঠাকুরের সংসর্গে গেলেই মনে হয় শান্তি। তা শান্তি কখনো মাইকে তো বলা হচ্ছে না এখানে শান্তি, দ্য ভেরি প্রেজেন্স অফ এ ম্যান যেন রেডিয়েট করছে শান্তিটাকে, তাই না? তাছাড়া তার প্রোগ্রাম, তার আচার আচরণ, তার আরও সিস্টেম, এডুকেশন সিস্টেম তারও যেমন সামান্য ওই যে পঞ্চানন সরকারের মাস্টাররা ছিলেন, তিনি তো তার ঠাকুরের ছিল কি ঠাকুরের ভোরবেলাতে উঠে তপবন স্কুলের সমস্ত শিক্ষকরা ঠাকুরের কাছে এসে ক্লাস করতো, তারা আবার যে তপবনে পড়াতো, ছেলেদের পড়াতো। একটা সামান্য ঘটনা আমার মনে পড়ছে জাস্ট নাও। তপবনের হোস্টেলে একটি ছেলে থাকতো, সে দুরন্ত ছেলে ছিল এবং ভয়ঙ্কর সিনেমা দেখতো এবং হোস্টেলের ডিসিপ্লিন নষ্ট করতো। অনেক তাকে চেষ্টা করা সত্ত্বেও তার পরিশুদ্ধি হয়নি। তখন সকল বেলায় এসে মাস্টারমশাইরা ঠাকুরের কাছে বলেছেন যে এই ছেলেকে হোস্টেলে রাখলে পরে বিপদ, আমাদের বদনাম হয়ে যাবে, হোস্টেলের বদনাম হয়ে যাবে, এই স্কুলে কেউ আসতে চাবে না, একে বিদায় করে দেওয়াই ভালো, তাই না? ঠাকুর বলছেন যে ঠিক আছে, সে বিদায় করতে পারেন। এই কথা কি, এই সুস্থ শিক্ষিত মানসিকতা কীরকম হয়, সেটা কি নির্মল পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট যেমন হয়, তেমনি নির্মল, সবটা চোখে পড়ে পট করে, তাই না? এই অ্যাক্টিভিটিতে বলছে যেরকম করবো, এতে কি মেসেজ দেবে? মাস্টারমশাইও তো অনেক বড় এডুকেটেড, ঠাকুর তো এডুকেটেড ছিলেন না সেই সেন্সে। হ্যাঁ তখন ঠাকুর বলে সে আপনারা করতে পারেন, কিন্তু তাতে আপনাদের চতুর্দিকে বদনাম হয়ে যাবে যে এই সৎসঙ্গ বলে যে একটা ভালো স্কুলের প্রবণ ছিল, সেই স্কুলে মাস্টারমশাইরা ইনএফিশিয়েন্ট ছেলেকে তাড়িয়ে দিল। এটা তো ওদের মাথায় ক্লিক করেনি কেন? মাস্টারমশাইদের মাথায় এটা কেন ক্লিক করেনি? ঠাকুরের মাথায় করে করলো কেন? সম্মানের নয় আপনাদের জন্য, সম্মান না, স্কুলের অসম্মান। আপনাদের অসম্মান, স্কুলের অসম্মান। তো ঠাকুর ওকে আমার কাছে পাঠাবেন, সে ঠাকুরের কাছে আসতো। সেটা প্রায় ঠাকুর তাকে সিনেমা দেখিস বলে, খুব সিনেমা দেখি, খুব ভালো, দেখবি সিনেমা দেখবি, আর আমাকে এসে বলবি গল্প সুযোগ পেলেই। এই চললো কয়েকদিন। তবে ঠাকুরকে বলে, দেখ তুই গল্প বলিস ভালো লাগে, কিন্তু ভিড়ভাড়ে শুনতে পাই না, আমি টাইম তো দেখছিস কীরকম কম, তুই একটু লিখে যদি দিস আমি সময় মতো পড়তে পারি। ঠাকুরের কাছ থেকে সে প্রশ্রয় পেয়ে এত তার ঠাকুরকে ভালো লেগে গেছে যে সে লিখে কিছু দিতে আরম্ভ করলো। ঠাকুর সেগুলো পড়তে আবার একদিন বললেন যে ভালো হচ্ছে লেখা, কিন্তু ঘটনা কি, তো শুধু বাংলা লিখতে তো হবে না, তুই তো ইংরাজি করে যদি দেখাস আরও ভালো হয়। এটা কমেন্ডিং রকমে বলছেন না কিন্তু ঠাকুর, এটা আবদার করছেন যেন। তো সে ইংরাজি করতে আরম্ভ করলো। এবার করতে সে দুষ্টুমি তো তার মধ্যে আছেই। সে দেখলো যে ছেলেটার কেস তো অন্যদিকে চলে যাচ্ছে, সিনেমা দেখতে যে এখন আবার বাংলাতেও লিখে দিতে হচ্ছে, ইংরাজিতেও লিখে দিতে হচ্ছে, পড়াই হয়ে যাচ্ছে বেশি, তার থেকে সিনেমা দেখাই সারা কম করে দেবো। এই করে 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 সিনেমার নেশা তার খতম হয়ে গেল, ঘুরে গেল। তা ঘটনাটা হলো কি
যদি ছাত্রের শিক্ষকের প্রতি একটা ওরম অ্যালিজিয়েন্স ডিভোশন থাকে তাহলে তার রেগুলেটর নিজে নিজেই হয়ে যায়। 50 এটা কি বলতে চাই যে মূল শিক্ষা? এটাই মূল শিক্ষা। একটা মেয়ে স্কুলে যেত না 3-4 দিন, শ্রী ঠাকুরের কাছে এসে বলেছিল পঞ্চায়েত সরকার যে এই 2-3 দিন ধরে স্কুলে আসছে না, মেয়েটার শরীর খারাপ, শুনছি পেট খারাপ। ঠাকুর তাকে বললেন যে এগুলো অবিশ্বাস্য মনে হবে যে আপনি কীরকম পড়ান যে মেয়েদের পেট খারাপ হয়ে যায় মেয়েটার। বলে সে কী কথা, পড়ানোর সাথে পেট খারাপের সম্বন্ধ কোথায়? ঠাকুর বললেন যে যদি আপনাকে ভালো লাগে, যদি আপনার পড়ানো ভালো লাগে, তার চলনাটা এমন রেগুলেটর হয়ে যাবে, অসুখ হবে না, তার পেট খারাপ হবে। তো এই গোলে তিনি নিয়ে যেতে ঠাকুর, তাই না? তো এটা আমাদের মাথায় ঢুকছে না। কেননা ঢুকাতে গেলে কি করতে হবে, আমাদের নিজেদের পালিশ করতে হবে। সেটা আমরা কেউ করতে চাচ্ছি না কিন্তু, তাই না? আমরা একটা আউটওয়ার্ডলি পেন ড্রেস টেস করে ঘুরে বেড়াতে চাই এডুকেটেড হিসাবে, আসলে এডুকেটেড হতে চায় না কিন্তু, তাই না? আসলে এডুকেশন মানে ওরকম নিজেকে চরিত্রগুলোকে টোটালি প্রবৃত্তি নিয়ন্ত্রিত চরিত্র হচ্ছে আসলে এডুকেটেড চরিত্র। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, শিবাজি কে ছিল? একটা সাধারণ জমিদারের ছেলে ছিল, মারাঠা সম্রাট। সে কিন্তু লেখাপড়া জানতো না, ডিগ্রি ছিল না কিন্তু তার, কিন্তু সে মারাঠা সাম্রাজ্য স্থাপনা করেছিল। কিন্তু কি করে করলো? কি তার কোয়ালিটি ছিল? একাডেমিক তো তার কিছু অ্যাচিভমেন্ট ছিল না, তাই এটা কি এডুকেটেড বলা যাবে না? শুনেছি মুঘল সম্রাট আকবরও এরকমই ছিল, মূর্খ, কিছুই লেখাপড়া জানতো না, কিন্তু 50 বছর বেশি ভারতবর্ষ শাসন করেছিল। ও তো লেখাপড়া জানতো না। ওগুলো তো অনেক মোগল সাম্রাজ্যের রাজার ব্যাপার। এই তো কয়েকদিন আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন দক্ষিণেশ্বরে, সবাই মূর্খ বলতো, পাগল ঠাকুর বলতো, ওরা লেখাপড়া জানে না। ওকে কি এডুকেটেড বলা যাবে না? ও তো সুপার এডুকেটেড, তো কোনো এডুকেশনেই ওই জিনিস আছে করা যায় না। চিন্তাবিদরা তার পায়ের কাছে পড়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার যে কোনো একটা বাণী, যে কোনো একটা, এই যা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে সত্যি লিখতে আরম্ভ করেছিলেন, এই কি কোনো এডুকেটেড লোকের পক্ষে দেখা সম্ভব? তা কোন মানসিক স্টেটে গেলে ওই জিনিসটা অ্যাচিভ হয় সেটাকে আমি এডুকেশন বলবো না। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে ঠিক আছে চরিত্র নির্মাণ কথা এসব বলা হচ্ছে, করা হচ্ছে, তো একটা রোজগারটা একটা বড় ফ্যাক্টর। মানুষ বলে ঠিক আছে এগুলো খুব ভালো, শুনতে ভালো লাগে, আলোচনা করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, বক্তৃতা শুনতে ভালো লাগে, এর সাথে একটা রোজগারের সম্পর্ক আছে। তো এই চরিত্র নির্মাণ এই জাতীয় যে মানে বৃত্তি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে ঘটনা এগুলো হচ্ছে সম্পর্কটা কিভাবে? না, এটা হচ্ছে ইনকমপ্লিট ভিশন। ঠাকুরের একটা খুব ভালো বাণী আছে কিন্তু, একজন আলোচনা কাছে কথা বলছেন যে দেশের পরিস্থিতি, আমাদের দেশের এই অবস্থা, ওই অবস্থা, এই অবস্থা। ঠাকুর একটা কথা বলেন হাসতে হাসতে যে পুকুর নষ্ট করে পানা, দেশ নষ্ট করে কানা। তার মানে কি? পানা মানে অ্যালগি, যে পুকুরে হয়, পুকুরে জলটাকে নষ্ট করে দেয়। কানা মানে কানা, এক চোখ নেই মানে পুরো দৃষ্টি নাই তার, পুরোটা ভালো করে দেখতে পারে না অ্যাট এ টাইম। হ্যাঁ, তাই না? তার ঘটনাটা হলো কি, কোনো জায়গাতে ঠাকুরের বলা নেই, কোথাও বলা নেই যে রোজগার করা যাবে না এডুকেটেড হলে। এডুকেটেড হলে রোজগার তো করতেই হবে, রোজগার করা প্রয়োজনীয়, কিন্তু রোজগার করতে কি চরিত্র লাগে না? যোগ্যতা তো লাগেই। যোগ্যতার মধ্যে কি কি আছে? ডিসিপ্লিন নেই যোগ্যতার মধ্যে, সিনসিয়ারিটি নেই যোগ্যতার মধ্যে। তো এগুলো কি? চাকরিকে তো সার্ভিসই বলা হয়, কিন্তু সার্ভিস হোল্ডারের জ্বালাতে দেশ চলছে না। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? সেজন্যে এমন কোথাও বলা নেই যে তোমার সার্ভিস করতে হবে নাকি চাকরি বাকি রোজগার করতে হবে না। বরং যদি সে সিনসিয়ার হয়, তার মোরাল ভ্যালু যদি তার দেয়, সব জিনিসের মানুষের, আমার যেখানে যাই করি মানুষই আমার অ্যাসেট, এই মাথায় যদি ঢুকে যায়, মানুষকে সার্ভিস দিলে পরেই আমরা বেঁচে থাকবো, এটা যদি ঢুকে যায় মাথায়, তাহলে কি তার টাকার অভাব হবে? যেই দোকান খরিদ্দারের কাছ থেকে বেশি লাভের আশায় ডবল দাম নেবে, তার দোকান কয়দিন চলবে? তার দোকানটা বন্ধ কি বেসিক লোভের জন্যে? আমার খরিদ্দার, তার খরিদ্দার দোকানে আগে লেখা থাকবে খরিদ্দারি লক্ষ্মী, খরিদ্দারি আমার লক্ষ্মী লেখা আছে, গ্রাহকই লক্ষ্মী লেখা থাকতো কি না? তো ওগুলো তো মরাল ট্রেনিং, তো যদি বলি আমি,
তাই রোজগার টোজগার সব সুশিক্ষার জন্যই সম্ভব হয়। কিন্তু এটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা কথাটার মূল ব্যাপার কি, লেখা ধাতুগত অর্থ ঠাকুর একটা অভ্যাস ছিল, শিক্ষাটা এসছে শক ধাতু থেকে। শক ধাতু মানে সামর্থ্য, ইউ বি ক্যাপেবল, এটা হলো শিক্ষার উদ্দেশ্য। ক্যাপেবল হতে গেলে তোমার কী হবে, কিছু মেটেরিয়াল কিছু লাগবে, যেমন বাড়ি করতে গেলে ইট চুন সুরকি বালি ফালি কত কিছু লাগবে। তো আর কি লাগবে, তোমার টেকনিক্যাল এক্সপার্টাইজ তোমার নিজের লাগবে, মিস্ত্রির তো লাগবে। তেমনই তুমি বাইরের থেকে যাই শেখো, বই থেকে যাই শেখো, সেগুলো নিয়ে কিছু একটা করতে গেলে তোমার ভেতরের কিছু গুণপনা দরকার। সেটা হচ্ছে শিক্ষার দান হওয়া উচিত সেটা। হ্যাঁ, তাই জন্য শিক্ষিত মানেই হলো ব্যালেন্স লোক, তাই না? এটা খুব সংক্ষেপে বলা হচ্ছে, কিন্তু আরও অনেক কিছু বলা আছে, বলতে দরকার নেই অতটা। তাই যে শিক্ষিত মানুষকে উদগ্র করে ফেলে, যেই শিক্ষা মানুষকে অভিনয় করে দেয়, যেই শিক্ষা অন্যদের সম্মান করতে শেখায় না, যেই শিক্ষা অহংকার স্ফীত হয়, ইতর অহং হয়ে যায় যেখানে, তো এটাকে কেন শিক্ষা হলো? এ তো মানে কি, যে বন্দুক চালাতে জানে না তার হাতে একটা বন্দুক তুলে দেওয়া, যেখানে সেখানে দুমদাম করে, আমেরিকাতে মাঝে মাঝে যায় না, বলে যে গুলি মেরে দিয়েছে, তাই না? তো একটা মাথা ঠান্ডা করে বসতে, ওই জন্যে একটা অন্য রকমের আলোচনার মধ্যে ঢুকছি না, একটা হিন্ট দিয়ে দিচ্ছি। ওই জন্যে আগেকার দিনে সকল পক্ষে এই একাডেমিক শিক্ষা ছিল না। আগে ছিল কি, চতুরাশ্রম ছিল। তো প্রথমেই একটা টিন্ডার এজ যাকে বলে, বাচ্চা অবস্থাতেই তাদের একটা গুরুর কাছে পাঠিয়ে দেওয়া হতো। গুরুটাকে রিয়েলাইজড লোক, আচরণ করে জানা লোক, তার কাছে যে সেটাকে বলে ব্রহ্মচর্য আশ্রম। তার কাছে যে নিজের এই কমপ্লেক্স প্যাশনগুলো গুরুর অর্ডার ক্যারি আউট করতে 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 রেগুলেটেড হতো। সেটা হওয়ার পরে তাকে একটা কনভোকেশন হতো, যেটাকে আমাদের ভাষা বলে সমাবর্তন। এখনকার দিনে যে দীক্ষা, গুরু দীক্ষার কথা বলে, এটা কি একই রকম? ঠাকুর সেটাকে প্রচলন করেছেন, ওই জিনিসটাকে পাঞ্চ করে দীক্ষা, একটা বিশেষ বয়সে। হ্যাঁ, বিশেষ বয়স দীক্ষা, কম বয়সে দীক্ষা এবং অনুশীলন, পারিবারিক অনুশীলন। দীক্ষা হওয়া উচিত অ্যাটলিস্ট 8 বছর বয়সে। তার আগেই তো সে ইষ্টপতি সব আছে, আমাদের ওসব প্রসঙ্গ এখন নেই, করার কথা, বাড়িতেই আরম্ভ করে দেওয়ার কথা। কিন্তু সাধন ভজনের প্রক্রিয়া, এইটা যে দীক্ষা যেটাকে বলে সাধন প্রণালী, সেটা ওই 7-8 বছর বয়সে হতো। এখানে বক্তব্য যে লোকের মানে যে দীক্ষা ফিক্ষায় শুধু বয়সকালে করে, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না আজকে, কিন্তু এই একটা ধরনের ধারণা যে বয়সকালে যখন কাজ শেষ হয়ে যাবে তখন দীক্ষা নেবো, ভগবানের নামটাম করবো। তো সে বলতেই পারে, এখন তাদের দৃষ্টিভঙ্গি কি, ছোট বয়সের দীক্ষা মানে এখন থেকেই না দীক্ষা যদি জীবনকে উপভোগের অর্জন করারই জন্য হয়, আর সারা জীবনটাই যদি কাজ করার জন্য পড়ে থাকে, তাহলে যখন মস্তিষ্ক ব্লান্ট হয়ে যাবে, পেশি শক্তি কম হয়ে যাবে, চোখে দেখা যাবে না, দাঁত পড়ে যাবে, তখন কি দীক্ষার ব্যবস্থা করা ভালো, আর তখন খাটিয়ার ব্যবস্থা করা ভালো? একটু ভেবে দেখা দরকার, একটু বললেই তো হলো না। হ্যাঁ, বোধ না থাকার কারণ আছে, কারণ প্রবৃত্তি উপভোগের এত আরাম যে সেটাকে কেউ ছাড়তে চায় না। সেই লোভটা ভয়ঙ্কর, লোভের ওই রিপুগুলো আর কি, যে কোনো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এর উপভোগের সাংঘাতিক, এর উপভোগের তীব্র আকর্ষণ প্যারালালি জীবনের থাকার, সেটাও কম না। কিন্তু আমি উত্তরটা যদি আমি কিছুটা আন্দাজ করতে পারছি, তবুও আমি প্রসঙ্গটা তুলছি যে এই যে আরামটাকে ত্যাগ করে দেওয়া কি, এটা কি জোর করে ত্যাগ করে দেওয়া? কখনো না, তাহলে সেটা কি জোর করে ত্যাগ তো করতেই ধর্মের মধ্যে পড়ছে না। একটা কথা বললেই বোঝা যায়, রোবট বানিয়ে দেওয়া হচ্ছে না, এটা কোনো মানব বলে না। একটা ডাক্তার কি বলে, ডায়াবেটিকদের ডাক্তার কি বলে যে একদম বন্ধ করুন, কিচ্ছু খেতে পারেন, তাই বলে। কিন্তু তাই না, উপভোগটাকে কেড়ে নেন না, তাই না? কিন্তু জীবন থাকলেই না উপভোগ হবে। তাই যতদিন বেঁচে আছি যেন উপভোগটা চালু থাকে, তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, সে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে পদ্ধতি। হ্যাঁ, তাই ঠাকুরের বাণীতে হয়েছে, বলেন না যে বৃত্তি নিয়ন্ত্রণ মানে ধৃতি। বৃত্তি নিয়ন্ত্রণ যেই আনলো, আমি একটা মানসিক স্থিতি আসা আরম্ভ করলো, তাই না? তাই যে ওইটাকে কেড়ে নেওয়ার কথা না, ভোগটাকে কেড়ে নেওয়ার কথা না।
তাই তো ঠাকুর বলছেন না যে ভোগটাই আমাদের জীবনের উদ্দেশ্য, তাই না? ভোগটাই জীবন জীবন অবিষ্ট লাভ ভোগ আছে না, হ্যাঁ হ্যাঁ, সেই বাণীটা আছে ওইটা আর কি। হ্যাঁ, সেই জন্যে ওটা ভুল ধারণা। ব্যাখ্যাগুলো করেছে কি নিজেদের সুবিধা মতো কত করেছে, তাই না? এই ব্যাপার। শেষ প্রশ্ন যেখানে আমরা শেষ করেছিলাম, শেষ প্রশ্ন দিয়ে আজকে আলোচনাটা শেষ করবো যে এই যে আচরণগত শিক্ষা সেটা যেটা বললেন পারিবারিক পরিবেশেই মানুষ মূলত শেখে। তো আপনি ঠাকুরের পরিবারে থেকে সেই পরিবেশের মধ্যে দিয়ে ঠাকুরের কোন আচরণ, অজস্র আচরণ দেখেছি। একটা কথা যদি একটু শুনে। দাদা একটাতে তো শেষ হয় না, অজস্র আছে। ঠাকুর তো আচরণেই শিক্ষা। এক্ষুনি একটু মনে পড়ছে এরকম কিছু দু একটি কথা একসাথে এত বেশি মনে পড়ছে যে বেশি বলাই মুশকিল। সোজা কথা হচ্ছে, এই যে আপনি একদিন বলছিলেন যে ওই চড়াই পাখি কাগজ পাতা ফেলে দিচ্ছে, ঘাস ফেলে দিচ্ছে, ছুটে হ্যাঁ, এগুলো তো সব বইয়ে লেখা আছে। ঠাকুরের আলোচনা প্রসঙ্গের মধ্যে এরকম অজস্র কথা লেখা আছে। আপনার মুখে একটু শুনতে চাই। না, বলেছিলাম যে আমার কাছে আসা মানে বিশ্বের কাছে আসা নাকি একটা বলেছিলাম না। ঠাকুরের ওখানে ঘরে বসে একদিনকে বিরাট গভীর আলোচনা হচ্ছে, বহু লোক আছে। আর তখন চড়াই পাখি প্রচুর ঘরের এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, বাসা তৈরি করে, আসছে যাচ্ছে, চেঁচা চেঁচা করে ডাকছে, আর খড়ের টুকরো নিয়ে যাচ্ছে। কিছু কিছু ঠাকুরের তেও বিছানাতেও পড়ছে। তো রেনুমা বলে একজন ছিলেন, সেই রেনুমার কথা হচ্ছিল যে আমাকে ঠাকুমার কাছে নিয়ে গেছিলো মার খাওয়ার পরে, সেই রেনুমাই। হ্যাঁ হ্যাঁ, সেই রেনুমার এসে মাঝে মাঝে ঝাঁটা দিয়ে ওটাকে তাড়াচ্ছে, পাখিটা তাড়াচ্ছে। ঠাকুর কথায় কথা পট কথা হবে, এই দিকে আসুন, তুই কী করছিস কি? বলে পাখিগুলো যে চেঁচাতে থাকতে দেয় না, যে বুঝলি, ওরা ওদের বাসা তৈরি করছে, তুই ওদের তাড়াচ্ছিস। বাসা তৈরি করলে কত আনন্দ, কত আরাম, কী করে থাকা যায় ভেবে, তো যদি তোরা বাসা ভেঙে দেয় যদি, তো তোর কেমন লাগে? পরমপিতা আমাদের চারিদিকে আনন্দ করার জন্যে, আনন্দ পাওয়ার জন্য ব্যবস্থা করেই রেখেছেন। আমরা সেগুলোকে চোখ দিই না, কান দিই না। ওই যে বাড়ি করছে, ও সেই বাড়ি করার কত আনন্দ, তুই তোর সাথে মিলে দেখতিস, তোর ভালো লাগবে না? এক্সপ্যান্ড করে গেল, এইটাই শিক্ষা। তো ওর ভেতরে নিজে আনন্দটাকে, উপভোগটাকে, এটাই। আর আনন্দকে উপভোগ করা মানে লঞ্জিভিটি বেড়ে গেল, মেন্টাল টেনশন কমে গেল, তাই না? তা ঠাকুরের তো টোটাল ব্যাপারটা তো এই শিক্ষা। আর অ্যাজ এ মেশিনারি বডি, আমার বডিটা যে কত টোন আপ রাখতে হবে, যে যাকে বলে মোটর সেন্সারি কোঅর্ডিনেশনটা কত পারফেক্ট। আমরা একটা ঘটনা বলছি, একদিন ঠাকুর, এই আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডেতে আমার যত ভারী সুন্দর কাহিনী আছে, যে একটা ঘর থেকে একটা ঘরে যাচ্ছেন, এই দরজা দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে ঘুরে এসে আবার ঢুকে ওদিক দিয়ে চলে গেলেন। যেখানে আপনি ওই ঘরে চলে গিয়ে কী করলেন? রোজ যেদিক দিয়ে যান সেদিকে আসলেন, একটা রুট থাকে, সেই রুটটা দিয়ে আসলেন আবার। তো এটা কী জানলো? একদিন কি হলো, এক জায়গাতে যাচ্ছেন ঘর থেকে নিয়ে ঠাকুর বাড়ি দেওঘরের ঘটনাটা, এসে কিছুটা রাস্তায় যেয়ে দেখেন যে চাদরটা আনতে ভুলে গেছেন। গরমকাল ছিল, সবাই চাদর করে চাদর ভুলে, আবার নিজে গেছেন, নিজে চাদরটা নিয়ে আসছেন। লোক ছিল অনেক, সবাই দৌড় মেরে যাওয়ার জন্য প্রস্তুত। না, আমার ভুল হয়ে গেছে, আমারই নিয়ে আসতে হবে। এটার মধ্যে সায়েন্স আছে কিন্তু, মানে আমার যে সিস্টেমটার মধ্যে এই ডিফ্লেকশনটা কেন হলো, যে আমি এটা করতে যে ভুল হয়ে গেল, মানে কোনো একটা সেন্সারি ব্যাপারে ফলস একটা সিগন্যাল গেছে, ওটাকে রিপেয়ার করতে হবে আমাকে। এইগুলো আসল শিক্ষা। কিন্তু এই শিক্ষা মানে এই কোঅর্ডিনেশনটার উপরে দাঁড়িয়ে কেতাবি শিক্ষা হতে পারে। কিন্তু লবঙ্গ খাওয়ার গল্প, সেইটা, হ্যাঁ, লবঙ্গ খাওয়ার গল্প। লবঙ্গ খাওয়ার যে পড়ে গেছিলো, সেটাকে খুঁজে খুঁজে বার করেছেন। বার করে তখন প্রফুল্লতা জিজ্ঞাসা করছে যে একটা সামান্য লবঙ্গর জন্য এত বিয়ে করেন কী জন্যে, দুঃখ কষ্ট করেন কী জন্যে? ঠাকুর যে লবঙ্গ বলে কথা না, আর ওটাকে না যদি খুঁজে বার করি, তাহলে আমার সিনসিয়ারিটি আর ইনকিউজিটিভনেসটা একটু কম হয়ে যাবে মনে হয়, তাই না? আমার অনুসন্ধানটা একটু কমে যাবে আমার মনে হয়, ওটা খুঁজে না বার করতে পারলে। ওই জন্যেই আমি ওটাকে খুঁজে বার করি। তো এরকম তো সব সব জিনিসই, ওরা যেটুকু বাদ গেল সেটুকু আমার থেকে কমে গেল, ব্যাপারটা তাই। জল নিয়ে যাচ্ছিলেন, সেই গরু খেয়ে নিল, হ্যাঁ, ও তো
ও তো অনেক বলেছে এইসব গল্প, এগুলো কি শিক্ষা না? হ্যাঁ, ওখানে কিভাবে ক্রোধ নিয়ন্ত্রণের একটা ব্যাপার আপনি একবার বলেছিলেন। এগুলো বললে হয় না, এর মধ্যে এই কথাগুলোর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর শিক্ষা, মানে শিক্ষা। মেসেজটা কি এর মধ্যে আর কি? একজন জল নিয়ে যাচ্ছিল, ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসেছিল, টিউবওয়েল থেকে জল নিয়ে বাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় বলল ঠাকুর প্রণাম করে যাই। জলের বালতিটা নিচে রেখে সিঁড়ি দিয়ে উঠে ঠাকুর প্রণাম করতে গেল, একটুখানি উঠেছে, তখনই পেছন থেকে একটা গরু এসে বালতিটা জল খেয়ে দিল। যেই দেখলো জলটা খাচ্ছে গরু, তখন ঠাকুর প্রণাম করা মাথা উঠে গেল, এই করে গরুটাকে টানানোর জন্য আবার নেমে এলো। ঠাকুর ওখান থেকে এই কী করিস, কী করিস? ওই যে এত কষ্ট করে জল নিয়ে আসলাম, জলটা একটু গরুটা মুখ দিয়ে দিল, মাটি বললেন। ঠাকুর বলেন যে ভালোই তো করেছে, তুই তো ওকে নিজের থেকে জল খাওয়ায় পূর্ণ করবি না, ও নিজেই খেয়ে গেল। তো বলছে কথাগুলো কত ইম্পর্টেন্ট কথা বলছে, যে জল টেনে আনতে যা কষ্ট, এরপরে পূর্ণ করার আর কোনো প্রবৃত্তি থাকে না, মাটি বলছে। ঠাকুর কিন্তু এই কথা কোনো আপত্তি জাননি, কিন্তু বলে সে হোকা, কিন্তু এখন তোর ওই জলটা তো আর কাজে লাগবে না, তো খেতেই দে। এটা কত বড় যুক্তি! এটা মিস করতো সবাই, ঠাকুর মিস করেনি, কিন্তু মুখ দিয়ে দিয়েছে। কিন্তু ওই জল নিয়ে যে কষ্ট, সেটা ঠাকুর কিন্তু কষ্ট কী টষ্ট বলতে জানে, কিন্তু সে হোক, কিন্তু এখন তো ওই জলটা তোর কাজে লাগবে না, তো খেতেই দে। তখন ওই মাটি বলছে যে পট করে মুখ দিয়ে দিল, তো দেখেই রাগ হয়ে গেল। তখন ঠাকুর বললেন যে প্রত্যেকবার রাগ করার আগে যদি ভেবে দেখার অভ্যাস করা যায়, বেশিরভাগ সময় দেখা যায় যে রাগ করাটা একটা উপকার। রাগ করার আগে ভাবা যায়, এটা আবার কি? এটা যায়, ওটা ভাবার অভ্যাস করলেই ভাবা যায়। রাগ মানে রাগ, ওটা আবার ভাববো। রাগ মানে রাগটা কি, এটাই ওই জন্য এই কথাটা আসে। এই জন্যে যখনই আমরা অপেক্ষা করছি আমার কখন রাগ হবে, আমরা তখন সেই মতো অ্যাক্ট করব, ব্যাপারটা তা না। ওয়েলকাম করছি, রাগটা তো আমার, এবার সেটাকে আমি কী করে ব্যবহার করব, যদি আমি নিয়ন্ত্রিত করতে পারি রাগটাকে, তাহলে আমার তার নির্ভর করছে না। তাই রাগ করার আগে ভাবতে হবে, ভাবা উচিত যে এটা তো ভালো হবে না খারাপ হবে। কিন্তু ভাবেন ঠাকুর, কিন্তু আমরা ভাবি, কিন্তু যেমন কেউ আমার কাছ থেকে টাকা নিল, 300 টাকা ধার নিয়েছে, নিজের কেস দেবো না, 4 দিন ধরে দেবে বলছে, দেয়নি। এবার আমার রাগ হয়ে গেছে ফেরত না পেয়ে। এবার আমি তার কাছে কিন্তু থাপ্পড় মেরে দিতে পারি, কি পারি তো? কিন্তু তার আগে তার মনে হবে থাপ্পড় মেরে দিলে টাকাটা পাবো তো আবার, এটা ভেবে তার মারবো না, তার মানে কি, রাগ করার আগে একটা টাইম স্প্যান আছে, যখন আমি ভেবে দেখতে পারি এটা করলে ভালো হবে না খারাপ হবে, কিন্তু ওটা অভ্যাসে আমার আসেনি। ঠাকুর সেটাই অভ্যাস করে আনতে বলছে। তো তাহলে কী হবে, রাগটাকে ঠিক মঙ্গলজনকভাবে বিনিয়োগ করা যাবে। এটা কি একটা শিক্ষা না? ঠাকুর এই শিক্ষা দিয়েছেন। প্রথমে বৃত্তি নিয়ন্ত্রণ বলে, এই বৃত্তি নিয়ন্ত্রণ, এই শিক্ষার উপরে দাঁড়িয়ে তিনি আর সমস্ত শিক্ষাগুলোকে সাজাতে বলেছেন, যে যেমন তার মতো করে, তাই না? আর এই শিক্ষা কিন্তু ঠাকুর তাই বলছেন এক সময়, যে ঠাকুরকে জিজ্ঞাসা করছে যে আপনি যে শান্ডিল্য ইউনিভার্সিটি করবেন বললেন, সে তো হলো না, করা গেল না। ঠাকুর তখন বলছেন একটা ভারী চমৎকার কথা, যে তোমাদের ইউনিভার্সিটি তোমরা তৈরি করো গা, আমি আমার ইউনিভার্সিটি আমার মতো করে রোজই চালাচ্ছি। মানে তার ইউনিভার্সিটি খোলা, আর সেখানে তিনি পড়াচ্ছেন তার আচরণের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, তার ব্যবহারের মধ্যে দিয়ে, তাই না? তো এই শিক্ষা হলো, আরও যা শিক্ষা আমরা চালাচ্ছি দেশব্যাপী, কলেজব্যাপী, স্কুলব্যাপী, সেই শিক্ষার ভিত, সেই শিক্ষার ভিত। যদি ওই শিক্ষার উপরে দাঁড়িয়ে, যেমন আমরা শিক্ষিত, এমন শিক্ষা পেলাম আমরা, কলেজের স্যারকে ধরে ঠেঙাতে আরম্ভ করলাম, ভাইস চ্যান্সেলার চেম্বারে বসে আছে, এক বোতল পেচ্ছাপ নিয়ে যে মাথায় ঢেলে দিল। শিক্ষিত তো তারা, ঘেরাও করা, অপমান করা, এসব তো খুব হয় আজকাল। তাই তো শিক্ষিত তো হচ্ছে। শিক্ষা জগতেরই প্রথা হয়ে গেছে, এগুলো শিক্ষা জগতেরই প্রথা হয়ে গেছে। ওই যে প্রথমেই বলে ভাই, ভ্যারাইটিস গেট ইউনিটি, হ্যাঁ, দ্যাট ইজ ইউনিভার্সিটি। হ্যাঁ, সেই তো। এটাকে অন্যরকমভাবে অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখলেও একই দাঁড়ায়। হোয়ার ভ্যারাইটি অফ মাই কমপ্লেক্স কাম টুগেদার ফর দ্য ফুলফিলিং অফ দ্য বিইং অ্যান্ড বিকারিং, সেটাই শিক্ষা বলতে হবে। যদি বলি আমি, ভুলতে হবে না, না?
তাহলে সেই শিক্ষাটা কে দিচ্ছেন? একজন আচরণশীল আচার্য, ইষ্ট, যিনি সব জিনিসকে মঙ্গলময় বা মঙ্গলজনকভাবে নিয়ন্ত্রিত করতে পারেন, তিনি দিচ্ছেন। এরভাবে আবার প্রশ্নের পর প্রশ্ন এসে যাচ্ছে, যদি আমি শেষ করতে চাইছি, সময় আপনার অনেক হয়ে গেল। এখন একটা অনেক ধুয়ো উঠেছে যে গুরু টুরু কি ধরে জ্ঞান, আমি যেখানে জ্ঞান পাবো সেখানে নয়, এখানে কোনো বাইন্ডিংসের মধ্যে যাও না, কোনো একটা বিশেষ স্কুলিংয়ের মধ্যে আসবো। আচ্ছা, আমি একটা কথা বলছি, এই যে কথাগুলো বলছে যে লোকটি এখন, সেটা কি পেট থেকে পড়েই বলছে? না, একটা বিশেষ বয়স সেই বয়সটা পার হলো কী করে? কারোর কাছ থেকে কিছু শিখে টিকেই? সে তো পায়খানা করে কী করে তাও জানতো না তো, সে তো শিখলো একজনের কাছ থেকে। তো এবার সেই জানার পরে দাঁড়িয়ে সব কিছু অবজ্ঞা করতে আরম্ভ করে দিল। যেখানে পাবো সে আঙুল ধরে হাঁটতে শিখলো, এবার দু পায়ে হাঁটতে শেখা মাত্র আমি কাউকে মানি না বলতে আরম্ভ করলো। এটা কি ঘটনা হলো? এটা কি এক জাতীয় স্মৃতিভ্রংশতা নয়? ঠাকুর একটা খুব ভালো কথা বলেছেন, জানো তো, যে আমার জীবনের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমাদের কৃষ্টি কালচার, এই যে আমাদের পিতৃপুরুষদের যে অবদান শিক্ষার সম্বন্ধে, যাই যে কোনো সম্বন্ধেই হোক, এটার ভয়ঙ্কর মূল্যবান। যেমন তিনি বলছেন যে আজকে সকালে উঠে আমি যদি দেখি আমার কালকে তার কিছুই মনে নেই, তাহলে কি আমি থাকতে পারবো? নিজেকেই চিনতে পারবো না। ঠাকুর বলছেন যে আমার এক জীবনের অভিজ্ঞতার থেকে হাজার হাজার কোটি টাকা বেশি দামি এই দীর্ঘ হাজার হাজার বছরের ঋষি মুনি আর আমার পূর্বপুরুষের অভিজ্ঞতা। অবশ্যই তা সেটাকে আমি ডিসকার্ড করে দেবো? কোন 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 সাহসে? এ কথা যুক্তি নেই কি? তাই জন্যে ওই যে আমি কেন মানবো কাউকে যে বলে যে মানব না, যে প্রেরণাটা, ওটাও তো করতে শিখেই তো পেয়েছে, আমাদের এই শিক্ষা থেকে শিখে পেয়েছে। যেই শিক্ষা আমরা চালু করছি সেই শিক্ষার অবদান হচ্ছে কাউকে মানবো না ওই ধারণা, তাই না? আমার তো তাই মনে হয়। আরেকটা কথা, গুরু বলুক হারামজাদা বলুক, ঠাকুরের কথা কিছুই কিছু জানা, উনি যা বলছেন সেটা যুক্তিযুক্ত কিনা, করলে আমার ভালো হবে কিনা, এটা তো দেখতে হবে। ডাক্তারকে তো গুরু বলি না, ডাক্তারের ওষুধ তো খাই, তাই না? তাহলে সেবেলা কী হবে? ব্যাপার। আজকে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, বেলাও হয়ে গেছে। আজকে এই আলোচনা এখানেই আমরা শেষ করি। আবার পরবর্তীকালে সুযোগ মতন আবার আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসার ইচ্ছা রাখলাম আমরা। জয় গুরু।